বিশ্ব রাজনীতিতে 2026 সাল একটি ঐতিহাসিক ফাঁক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আমেরিকা গোটা বিশ্বকে নিজেদের আঙুলের ইশারায় পরিচালনা করে এসেছে, আজ তাদের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি থেকে শুরু করে আর্কটিকের বরফ ঢাকা প্রান্ত, সবখানেই আমেরিকার প্রভাব চরম চ্যালেঞ্জের মুখে। আমেরিকা একসময় পুরো বিশ্ব শাসন করত, কিন্তু এখন ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। পুরনো মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে এবং চীন রাশিয়া মিলে তাদের চারিদিক থেকে ঘিরে ধরছে। যেখানে আমেরিকা তার বৈশ্বিক আধিপত্য হারাচ্ছে, ঠিক সেখানেই চীন, রাশিয়া, ইরান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলো মিলে এক নতুন বহুমেরু বিশ্বের সূচনা করছে। আর এর শুরুটা হয়েছিল 2026 সালের একেবারে শুরুতে, বরফে ঢাকা গ্রিনল্যান্ড থেকে। বিশ্ব বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে আমেরিকার নতুন কৌশলগত জলপথের প্রয়োজন ছিল। এই হতাশা থেকেই 2026 সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ডেনমার্কের সাহিত্যশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল বা কিনে নেওয়ার আগ্রাসী পরিকল্পনা নেয়। আর্কটিকের বরফ গলায় সৃষ্ট নতুন সমুদ্রপথ এবং বিপুল বিরল খনিজ সম্পদের লোভে আমেরিকা এই পদক্ষেপ নিয়েছিল। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এতে ক্ষিপ্ত হয়ে আমেরিকা ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকিও দেয়। তবে ন্যাটোর ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে আমেরিকা পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনা ন্যাটোর ভেতরে আমেরিকার নেতৃত্বকে চরম আস্থা সংকটে ফেলে দেয় এবং জোর খাটিয়ে মিত্রদের কাছ থেকে কিছু আদায় করার দিন যে শেষ তা স্পষ্ট হয়ে যায়। গ্রিনল্যান্ডের ধাক্কার পর ফেব্রুয়ারিতে শুরু হয় আরেক দুঃস্বপ্ন। ইরান ও আমেরিকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ রূপ নেয় সরাসরি সংঘাতে। 28 ফেব্রুয়ারি মার্কিন নেতৃত্বাধীন জোট ইরানে হামলা চালালে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়। তেলিল ট্যাঙ্কার চলাচল 70% বন্ধ হয়ে দাম ব্যারেলে $138 পৌঁছায়। কাতারের রাসলাফানে মিসাইল হামলায় এলএনজি সরবরাহ হুমকিয়ে মুখে পড়ে। বিকল্প হিসেবে লোহিত সাগরের প্রবেশমুখ বাবা মানদেব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও সেখানে হুতি বিদ্রোহীরা শক্ত অবস্থান নেয়। বিশ্বের 12% বাণিজ্যের এই পথে হুতিদের ক্রমাগত হামলায় জাহাজ চলাচল ঝুঁকিতে পড়ে। বাধ্য হয়ে জাহাজগুলো আফ্রিকার কেপ বুড হোপ ঘুরে যেতে শুরু করে। বাড়ে পরিবহন ও জ্বালানি খরচ। মার্কিন মিসাইল হামলাও হুতিদের দমাতে পুরোপুরি ব্যর্থ হয়। চারদিকে যখন সামরিক ও রাজনৈতিক সংকট, তখন আমেরিকার ভেতরের অর্থনীতিও বেশ নড়বড়ে। 2026 সালের 18 আগস্ট আমেরিকার জাতীয় ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়ায়। এক দশকেরও কম সময়ে ঋণ দ্বিগুণের বেশি হয়েছে। ঋণের সুদ দিতে গিয়েই আমেরিকার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার যোগান, যা এই প্রথম তাদের পৃথিবীর সর্বোচ্চ বিশাল সামরিক বাজেটকেও ছাড়িয়ে গিয়েছে। এই বোঝা কমাতে আমেরিকা, এশিয়া ও ইউরোপের ওপর প্রচুর শুল্ক বা ট্যারিফ চাপায়। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সামরিক ব্যয় ও চড়া সুদের কারণে সেই ট্যারিফের টাকাও কোনো কাজে আসছে না। অর্থনৈতিকভাবেও বিশ্ব মঞ্চে আধিপত্য ধরে রাখা আমেরিকার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অর্থনীতি ও সমুদ্রপথে হাবুডুবু খাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের মাটিতেও আমেরিকার রাজনৈতিক প্রভাব ধূলিসাৎ হতে শুরু করে। আমেরিকার পরিবর্তনশীল পররাষ্ট্রনীতি ও ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনের কারণে মিত্ররা বুঝতে পারে যে আমেরিকার ওপর ভরসা করা যায় না। এর চূড়ান্ত রূপ দেখা যায় 7 আগস্ট পবিত্র মক্কা শহরে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। সৌদি বিপুল অর্থ, তুরস্কের আধুনিক সামরিক বাহিনী এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে গঠিত এই জোট বুঝিয়ে দেয় মধ্যপ্রাচ্যে আমেরিকার কাছ থেকে নিরাপত্তা ভাড়ায় নেওয়ার যুগ শেষ। মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে আমেরিকা এশিয়ার দিকে নজর দেয়। চীনের জ্বালানি আমদানির প্রায় 40% যায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝের মালাকা প্রণালী দিয়ে। এই দুর্বলতা কাজে লাগাতে এপ্রিলে আমেরিকা ইন্দোনেশিয়ার সাথে বড় প্রতিরক্ষা চুক্তি করে এবং টহল শুরু করে। জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিও আসিয়ান সফর করে বন্ধুত্বের বার্তা দিলেও আমেরিকা এশিয়ার দেশগুলোর ওপর বিপুল শুল্ক বসিয়ে দেয়। এই দ্বিমুখী নীতির চরম সুযোগ নেয় চীন।
21 আগস্ট জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসুদ্দিন ও চীনের প্রতিরক্ষামন্ত্রী ডংজোন এক অভূতপূর্ব সামরিক চুক্তি স্বাক্ষর করেন। বিশ্বের 25% বাণিজ্য এবং প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল চলাচলের এই জলপথে ইন্দোনেশিয়ার সাথে চীনের গভীর সামরিক সম্পর্কের মানেই হল ওই অঞ্চলে আমেরিকার আধিপত্যের অবসান। চীন এখানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমেরিকা যে ফাঁদ পাততে চেয়েছিল সেই ফাঁদ কেটে বেরিয়ে আসে। সবশেষ পূর্ব এশিয়াতেও আমেরিকার অবস্থান নড়বড় হয়ে পড়ে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি কমানো হয়। আগস্টে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া 11 দিনের বদলে মাত্র 5 দিনে নামিয়ে আনা হয়। আমেরিকার এই পিছু হটার সুযোগে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া আরও আগ্রাসী হয়ে ওঠে। রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়ার বিনিময়ে মহাকাশ ও সামরিক প্রযুক্তি পেয়ে উত্তর কোরিয়া আধুনিক মিসাইলের পরীক্ষা চালাতে শুরু করে। একদিকে আমেরিকার গুটিয়ে নেওয়া, অন্যদিকে উত্তর কোরিয়ার উত্থানে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্ররা চরম হতাশায় পড়ে যায়। বিশ্লেষণ করলে দেখা যায় আমেরিকার অবস্থা এখন এমন এক সেনাপতির মতো যার সেনারা প্রতিপক্ষের হাতে আটকা পড়েছে। অস্ত্র আছে, বন্ধু নেই। গ্রিনল্যান্ডে ন্যাটোর বাধা, মধ্যপ্রাচ্যের জলপথ হুমকিতে পড়া, দেশীয় অর্থনীতিতে $40 ট্রিলিয়ন ঋণের চাপ, মক্কায় নতুন জোট, মালাক্কায় চীনের কিস্তিমা এবং কোরিয়ায় মিত্রদের হতাশা। সব মিলিয়ে আমেরিকার সত্যিই নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। বিশ্ব এখন আর একক কোনো পরাশক্তির আঙুলের ইশারায় চলছে না। চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো মিলে এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করছে যেখানে আমেরিকার একছত্র আধিপত্য কেবলই অতীত ইতিহাস হতে চলেছে।